এই মুহূর্তে এই রাজ্যে একটা চরম নৈরাজ্য তৈরি হয়েছে। উর্দিপড়া পুলিশকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। বিডিওকে বোতল ছুঁড়ে মারা হচ্ছে বৈঠকের মধ্যে, নির্বাচিত জনপ্রতিনিধি। একদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অন্তঃসার শূন্য ঘোষণা যে সমস্ত দখলদারি মুক্ত করতে হবে, বেসরকারি যে সমস্ত মানুষজন সরকারি জমিকে দখল করেছে তাদের থেকে মুক্ত করতে হবে। আর সেই ক্যাবিনেটেরই মন্ত্রী তার প্রশাসনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। একটা সর্বত্র দখলদারি তৈরি হয়েছে। পুলিশের ওপরে তৃণমূল কংগ্রেসের পরিবারেরই কোনো আস্থা নেই। হাওড়ায় তপন দত্তর মৃত্যুকে কেন্দ্র করে প্রতিমা দত্ত প্রথম বিরোধিতার সূত্রপাত করেছিলেন, সিবিআই তদন্ত চেয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গের যেখানে যত তৃণমূল কংগ্রেসের কর্মী মারা যাচ্ছেন তাদের পরিবারের প্রাথমিক দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। একদিকে শাসক দলেরই এই পুলিশের ওপরে কোনো আস্থা নেই, আর অন্যদিকে মানুষের কোনো আস্থা নেই। পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা খুব একটা সুখকর দৃশ্য নয়। পুলিশের দুর্নীতি আছে, পুলিশের মধ্যে বর্তমান সরকারের নেতাদের অতিরিক্ত খুশি করবার জন্য প্রোঅ্যাক্টিভনেস আছে, কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে, এটা অত্যন্ত বিপজ্জনক একটা দৃশ্য একটা রাজ্যের পক্ষে। আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এই রাজ্য, কার্যত এগুলো থেকে দৃষ্টি সরাতেই আজকে জলমগ্ন হয়ে গেছে সর্বত্র। জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ, তাদের কোনো হেলদোল নেই। তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে। এক বামফ্রন্টের নেতা অনুজ পাণ্ডের বাড়ি নিয়ে প্রায় কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। যে বামপন্থীদের যেভাবে দেখতে মানুষ অভ্যস্ত ছিল, আজকে সেই বামপন্থীরা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছেন। সমস্ত রাজনৈতিক দল তার বিরোধিতায় নেমে পড়েছিলেন, কিন্তু আজকে যে প্রাসাদোপম অট্টালিকা তৈরি করছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায়, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আজকে পঞ্চায়েতের প্রধান, তাদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ চোখে পড়ার মতো। আজকে এই চূড়ান্ত অরাজক অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আবার ঘটছে। এই সরকার একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি করেছে চারিদিকে। কেন্দ্রের বঞ্চনা, হঠাৎ জিএসটি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন, বলছেন রাস্তায় নামবো। আরে জিএসটি কাউন্সিলে একটা ভোট আছে কেন্দ্র সরকারের, একটা ভোটই আছে রাজ্য সরকারের। কেন্দ্র সরকারের কোনো অতিরিক্ত ক্ষমতা নেই। অমিত মিত্র যখন জিএসটি কাউন্সিলে ছিলেন তখন তার 40টার বেশি প্রপোজালকে মেনে নেওয়া হয়েছিল, জিএসটি কাউন্সিল মেনে নিয়েছিল। প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী তারা এই মিটিং এর সদস্য, তারা উপস্থিত থাকেন। সেখানে জিএসটি ইম্পোজ করবার ব্যাপারে কেন্দ্রের কোনো ভূমিকা নেই। এটা সম্পূর্ণ ঐক্যমত্যের উপরে নির্ভর করে জিএসটি তৈরি হয়। 6 বছরে যার বিরোধিতা করছেন না, হঠাৎ তার বিরোধিতা শুরু করলেন কেন? আর বিরোধিতা করার প্ল্যাটফর্ম তো রাজ্যসভা, লোকসভা কিংবা পশ্চিমবঙ্গের রাজপথ নয়। বিরোধিতা করতে গেলে জিএসটি কাউন্সিলে বসে বিরোধিতা করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বক্তব্য রেখেছেন, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে যে বক্তব্য রাজ্যসভা এবং লোকসভায় তোলা হয়েছে, তারা তাদের যে জোটের কথা এখনো তারা বলছেন, সেই ইন্ডি জোটকে তারা সঙ্গে নিয়ে তাদের রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে সেটা তো জিএসটি কাউন্সিলে প্লেস করতে পারেন। এখানে তো বিজেপি শাসিত রাজ্য কিংবা অবিজেপি শাসিত রাজ্যের কোনো প্রশ্ন নেই। এই প্রশ্নগুলো তোলা হচ্ছে, বঞ্চনার প্রশ্ন তোলা হচ্ছে শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য।
বলছেন সম্পূর্ণ বঞ্চনা চলেছে। খড়গপুর বর্ধমান মোরগ্রাম এক্সপ্রেসওয়ে 10,000 কোটি টাকার থেকে বেশি টাকা স্যাংশন করেছে আজকে বর্তমানে কেন্দ্রীয় সরকার। আজকে অশোকনগর অয়েলফিল্ড, তার পাশে দেগঙ্গা, বেড়াচাপা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় 4 বছর ধরে রাজ্য সরকারকে ইন্টিমেশন দেবার পরেও তারা পেট্রোলিয়াম মাইনিং লাইসেন্স তাদের তরফ থেকে আজকে কোনো কিছু করা হচ্ছে না। আজকে গোটা পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যেত। আজকে সেখানে কোনো হেলদোল নেই, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। জল জীবন মিশন 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়িতে ভারতবর্ষে পানীয় জল পৌঁছে যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আর এখানে বা রাজ্য সরকার তারা কি বলছেন? তারা বলছেন যে 2027 সালের 15ই আগস্টে আজকে এই প্রোগ্রামটা শেষ হবে। তাহলে যে মানুষদের বাড়িতে কল যাবেন, জল যাবে না, 2026 সালে যদি নির্বাচন নয়, 2025 সালে বা 26 সালে যখনই নির্বাচন হোক, ওনারা ধরে নিচ্ছেন 26-এ, কিন্তু এই সরকার 26 পর্যন্ত যাবার সরকার নয়। তাহলে তখন তাদের বাড়িতে গেলে কি করবেন? তারা যখন এই তৃণমূল কংগ্রেস সেই বাড়িতে গিয়ে ভোট চাইতে যাবেন, তখন বলবেন আমাদের জলের লাইন কোথায় গেল। প্রধানমন্ত্রী আবাস যোজনা দুর্নীতির যে পর্যায়ে পৌঁছে গেছে, তার জন্য মুখ্যমন্ত্রীর রক্ষা কবচ নিয়ে কেউ কোনো নির্বাচিত জনপ্রতিনিধি গ্রামে ঢুকতে পারেননি, প্রশ্নের সম্মুখীন হয়েছেন। মানে চূড়ান্ত দুর্নীতি, স্বজন পোষণ, স্বেচ্ছাচারিতা এবং ব্যক্তিগত উদ্দেশ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাকে করে দেওয়া হয়েছে। রাজ্যে 4টি এক্সপ্রেসওয়ের কথা বলা হয়েছে, প্রপোজড এক্সপ্রেসওয়ে। নীতিন গডকরি ঘোষণা করেছিলেন শিলিগুড়িতে বছর 3-4 আগে একটা প্রেস কনফারেন্সে। আমি প্রশ্ন করেছিলাম রাজ্যসভায়, যেটা কি অবস্থা হলো? মন্ত্রীর উত্তর থেকে যা পাওয়া যাচ্ছে সেটা হলো এই রাজ্য সরকারের পক্ষ থেকে সেটার কোনো উদ্যোগ নেই। আমি একটি ছোট ঘটনার কথা উল্লেখ করছি। বসিরহাটের ভ্যাবলা রেলওয়ে স্টেশনের উপরে ওভারব্রিজ, বসিরহাটের মতো একটা প্রান্তিক সীমান্তবর্তী শহর, একটা প্রাচীন শহর, সেই শহরের তীব্র যানজটের একমাত্র কারণ হলো ভ্যাবলার রেলগেট। আজকে 2016 সালে পিঙ্ক বুকে পর্যন্ত উঠে গেছে ভ্যাবলার রেলগেট স্যাংশন করা হয়েছে। এবং আমি নিজে সংশ্লিষ্ট দপ্তরের সচিবের সঙ্গে দেখা করেছি তার আশ্বাস পাওয়ার পরেও, কারণ জানেন ওপরের আর্চ ব্রিজটা তৈরি করবার খরচা দেয় রেলওয়ে, এবং অ্যাপ্রোচিং যে রোডগুলো হয় সেটার ব্যবস্থা করে রাজ্য সরকার অনুমতি না দিলে কোনো আরবি রেলওয়ে ওভারব্রিজ তৈরি হয় না। রাজ্য সরকারের লিখিত ক্লিয়ারেন্স নিয়ে, তাদের চিঠি নিয়ে আমি বিধায়ক থাকাকালীন ওখানে ওভারব্রিজের ব্যবস্থা করে এসেছিলাম। আজ পর্যন্ত সেই ওভারব্রিজ সেখানে হয়নি। একটার পর একটা প্রজেক্ট এখানে পড়ে আছে। কেন্দ্র সরকারের কোনো পরিকল্পনাকে পশ্চিমবঙ্গ সরকার বাস্তবে রূপায়িত করতে দিচ্ছেন না। আয়ুষ্মান যোজনা তারা অ্যাকসেপ্ট করবেন না। প্রথমে কিষাণ সম্মান নিধি এই সরকার বিরোধিতা করেছিল। আজকে যে সরকারের বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা দাঁড়িয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর বিরোধিতা করছেন, তারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আলু চাষিরা কোন অবস্থায় আছেন, আলু চাষ নিয়ে, এবং যারা আলু এই অবস্থার মধ্যে তৈরি পর্যন্ত করেছেন, চাষ করেছেন, আজকে সেই আলুকে তার বাজারকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বর্তমানের সরকার। যে সরকার কৃষকের কথা বলছেন, সেই সরকার এই রাজ্যে কার্যত ন্যূনতম যে সংগ্রহ মূল্য সেটা পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে। রাজ্যের কৃষকরা, অন্যান্য রাজ্যের অবস্থা ভিন্ন। অন্যান্য রাজ্যে এমএসপিতে তখনই তারা বিক্রি করে যখন বাজার থেকে উপযুক্ত মূল্য তারা পায় না। বাজারে যখন দাম পড়ে যায় তখন এমএসপি ধার্য হয়, তখন চাষি এমএসপিতে সরকারের কাছ থেকে, সরকার তখন তাদের কাছে সংগ্রহ করে, বা তারা তখন সরকারের কাছে ইনফ্রাস্ট্রাকচারের কাছে পৌঁছয়। কিন্তু কার্যত আমাদের এখানে সে ধরনের কোনো খোলা ব্যবস্থা নেই। আমাদের এখানে এপিএমসি তার পরিকাঠামোগত অস্বচ্ছতা আছে।
এই কারণে তার সার্বিকভাবে পশ্চিমবঙ্গের কৃষকরা আজকে চরম দুর্দশার মধ্যে পড়েছেন। আজকে যে রাজ্যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা করে দেওয়ার পরেও আজকে দখলদারি চলেছে, এবং দখলদারি শুধু চলছে না, সরাসরি তার ক্যাবিনেটের মন্ত্রী তার বিরুদ্ধাচারণ করতে রাস্তায় নেমেছেন, যেখানে গোটা বাইপাসের বিভিন্ন জায়গায় কার্যত স্ট্যাম্প পেপারের মধ্যে সাইন করে বিক্রি করে দেওয়া হয়েছে দোকান। তাহলে এরপরে কি এখানে কোনো সরকার আছে? এই সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে পশ্চিমবঙ্গের সমস্ত মিউনিসিপ্যালিটির অধীনে জমি, যত জমি আছে, সেই জমি তারা কাকে লিজ দিয়েছে, কাকে বিক্রি করেছে, কাকে ভাড়ায় দিয়েছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের আইনানুসারে কোনো মিউনিসিপ্যালিটি, কোনো কর্পোরেশন, এমনকি কোনো জেলা পরিষদ যদি কোনো সরকারি জমিকে বাণিজ্যিক কারণে, সে তাদের স্বার্থেই কাউকে লিজ দিতে চান, বিক্রি করতে চান, কিংবা ভাড়া পর্যন্ত দিতে চান, তাহলেও অর্থমন্ত্রকের এনওসি লাগে। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থমন্ত্রকের সবুজ সংকেত ছাড়াই বিভিন্ন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা তারা নিজেদের এই জমি বন্টন করে চলছেন। আর এটা শুধু একটা বিচ্ছিন্ন কোনো রাজ্যের চিত্র নয়, রাজ্যের একটা কোনো প্রান্তের চিত্র নয়। কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত, শিলিগুড়ি থেকে আসানসোল পর্যন্ত সর্বত্র এক অবস্থা তৈরি করেছে। রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, রাজ্যের জনসন্তুলন বদলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ধর্মীয় সমাবেশের নামে যে বক্তৃতা চলেছে, সেই বক্তৃতা ভারত বিরোধী। এমনকি কোনো কোনো জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চ্যালেঞ্জ করছেন, এত বড় উদ্ধত্ত তারা দেখাচ্ছেন। যে গান বাংলাদেশে চলে সেটা প্রকাশ্যে কলকাতার 15 কিলোমিটার দূরে বাস রাস্তার ওপরে দাঁড়িয়ে সেই গান চলছে, পুলিশ কোনো সুমোটো ব্যবস্থা নিচ্ছে না। আজকে এ রাজ্যে অনুপ্রবেশের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আজকে যে উত্তরবঙ্গের চিকেন নেক, সেখানে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, তার পরিস্থিতি আজকে অন্য জায়গায় পৌঁছে গেছে। এর বিরুদ্ধে আজকে মানুষকে রুখে দাঁড়াতে হবে। আজকে কলকাতার মানুষকে এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস আজকে বলছে বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে, যারা বিভিন্ন সময় আমাদের বক্তব্যকে মিসকোট করছে, যারা সুকান্ত মজুমদারের বক্তব্যকে নিয়ে বলেছিল যে বাংলা ভাগের কথা বলছে সুকান্ত মজুমদার, আর গতকালকে রাজ্যসভায় তৃণমূলের পক্ষ থেকেও বলা হলো যে উত্তরবঙ্গের জন্য স্পেশাল প্যাকেজ চাই বলে তৃণমূল কংগ্রেস দাবি জানালো। গত রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সমীরুল ইসলাম তিনি দাবি জানান। তাহলে দুটো কথার মধ্যে পার্থক্য কোথায়? অর্থাৎ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে কোনো উন্নয়ন করতে পারেনি, কালকে তাদের দাবি থেকে এটা স্পষ্ট হয়ে গেল। আমরা বারবার বলেছি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। উত্তরবঙ্গের উত্তরকন্যা তৈরি করাটা ছিল কার্যত একটা প্লেন টু দ্য গ্যালারি, একটা শুধুমাত্র ঘোষণা সর্বস্ব অবস্থান। উত্তরবঙ্গের জন্য পর্যাপ্ত ফান্ডের অ্যালোকেশন নেই, অ্যালোকেটেড যে ফান্ড সেটা পর্যন্ত সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়। আর আজকে কেন্দ্রে গিয়ে তারা সংসদে দাবি তুলছে যে উত্তরবঙ্গের কয়েকটি জেলার স্পেশাল প্যাকেজ চাই। এই কথাই তো সুকান্ত মজুমদার বলেছিলেন। এই দেশভাগের তত্ত্ব কারা নিয়ে আসছে? তৃণমূল কংগ্রেস দেশভাগ নিয়ে তখনই কথা বলতে পারে বা বাংলা ভাগ নিয়ে তখনই কথা বলতে পারে যদি তৃণমূল কংগ্রেসের পার্টির দলের নামটা শুধু তৃণমূল করে দেয় বা তৃণমূলের পরে অন্য কোনো শব্দ বসিয়ে কংগ্রেসটাকে সরিয়ে দেয়। একদিকে কংগ্রেসের লোকেদেরকে নিয়ে তৃণমূল তৈরি করব, কংগ্রেসের লিগ্যাসি বহন করব, কিন্তু কংগ্রেসের অপকৃতিগুলো আমরা দায় নেব না, এ কথা বললে তো চলবে না। কারণ কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে পর্যন্ত দাঁড়ান। রবীন্দ্রনাথ যখন প্রতিবাদ করতে চেয়েছিলেন যে টাউন হলে একটা সভা ডাকা হোক, আমি সভাপতিত্ব করব, আমি বক্তব্য রাখবো, এই গণহত্যার বিরুদ্ধে, এই বর্বরোচিত আচরণের বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রতিবাদ, তখন কংগ্রেস তাকে সেই সভায় সহযোগিতা করেনি।
যে কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই পশ্চিমবঙ্গ থেকে ভোট না দেওয়ার পরেও সুভাষ বোস যখন নির্বাচিত হয়েছিলেন তাকে কমিটি পর্যন্ত করতে দেননি, তাকে কংগ্রেস থেকে বিতাড়িত করেছিল, যারা এই বাংলা ভাগের প্রস্তাবকে মেনে নিয়েছিল, যারা গঙ্গার পূর্ব তীর থেকে গোটা ভারতবর্ষ যখন পাকিস্তানে চলে যাচ্ছিল তখন সেটার যারা সমর্থক ছিল সেই কংগ্রেস, যারা চুপচাপ বসেছিলেন দিল্লিতে, ওল্ড ম্যান ভেরি ইন হারি, এবং পরবর্তীকালে পণ্ডিত নেহেরু বলেছিলেন যে আমাদের বয়স হয়ে যাচ্ছিল, কেউ জেলে যেতে রাজি ছিল না, সেজন্য আমরা আর লড়াইয়ে থাকতে পারছিলাম না। তো এই কংগ্রেসের লিগ্যাসি বহন করে তৃণমূল কংগ্রেস এখানে আছে এবং বারবার তারা আজকে বিজেপিকে বাংলা ভাগের দাবি তুলছে। একবার ভেবে দেখুন, যদি মুর্শিদাবাদ এবং মালদাকে যদি শ্যামাপ্রসাদ মুখার্জি বহু হিন্দুর স্বার্থকে বিসর্জন দিয়ে যশোর খুলনাকে সঙ্গে এক্সচেঞ্জ না করতেন, তাহলে বাংলা তো প্রথম দিনই ভাগ হয়ে যেত। বাংলা নতুন করে বাংলা পশ্চিমবাংলা এসব কথা উঠত না। আজকে যিনি গোটা মালদাকে কংগ্রেসে, আমি কারোর নাম বলছি না, যে পরিবার মালদাকে পাকিস্তানের সংযুক্তির জন্য আজকে সরব ছিল সবচেয়ে বেশি, আজকে কোনো এক কারণে তারা হিরো ওয়ার্কশিপ পায় ওখানে, আর যে ব্যক্তি মালদার ইনক্লুশনের জন্য বেঙ্গল বাউন্ডারি কমিটি তার সেখানে নেতৃত্ব দিয়েছিলেন শিবেন্দু শেখর রায়, আজকে তার নাম ইতিহাস থেকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে, যার কারণে আজকে মালদাটা এখনো পর্যন্ত আছে। আর যদি ওই ফারাক্কার ব্রিজ না থাকতো, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত এই বাংলার মাটিতে দাঁড়িয়ে তিনি বিভাজনের কথা বা জলবন্টন এসব চুক্তির কথা তিনি বলতেন না। তৃণমূল কংগ্রেস নৈরাজ্য তৈরি করেছে, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, বালি তুলে আবার ধ্বংসের দিকে নিয়ে আসছে, বিভিন্ন জায়গায় বেআইনিভাবে বাঁধ তৈরি করার কারণ মাটির বাঁধ অলরেডি ভেসে গেছে, প্রমাণ হয়ে গেল। এখন নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য ডিবিসির দিকে আঙুল তুলছে। আরে ডিবিসিকে তো জল ছাড়তে হবেই। প্রধানমন্ত্রী যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলেও ডিবিসিকে জল ছাড়তে হতো। এ ধরনের বিরোধিতা শুধুমাত্র অন্ধ বিরোধিতা, কেন্দ্র বিরোধিতা করে পশ্চিমবঙ্গের একমাত্র তার উদ্দেশ্য হচ্ছে বিরোধিতা স্পেসটা দখল করে নাও। প্রশাসকও উনি থাকবেন, বিরোধী নেত্রীও উনি থাকবেন, অর্থাৎ বিরোধীদের জন্য কোনো রাজনৈতিক স্পেস থাকবে না। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি, আর তার জন্য এগুলোর অন্ধ বিরোধিতা, যার কোনো সারবত্তা নেই। একদম ঠিক বলেছেন, ম্যানমেড বন্যাই তো। ম্যানমেড ছাড়া এটা কি? কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, মাটির বাঁধের কোনো সংস্কার নেই। যে বাঁধ তৈরি করছে সেখানে দুর্নীতির কারণে বাঁধের অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তের মধ্যে একটা দুটো বর্ষায় বাঁধ ভেঙে যায়। রাস্তা তৈরি হচ্ছে, দেখুন না একটা বর্ষায় রাস্তার কি অবস্থা হচ্ছে। তাদের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছে। ডিবিসি জল ছাড়বে, এটাই নিয়ম। ডিবিসি জল ছাড়বে বলে ছাড়বে, প্রশাসনকে জানিয়ে ছাড়ছে, কিন্তু তারপরে যদি রাজ্যের কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, রাজ্যের সেচ দপ্তরের যদি এরকম করুণ অবস্থা থাকে, তাহলে তার পরিণতি এটাই হবে, ম্যানমেড। কথাটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়কে তো কেউ অস্বীকার করতে পারে না। এটা কি হচ্ছে ওই পিছনে? এটা গল্প করার জায়গা না, প্রেস কনফারেন্সটা হচ্ছে, সো উই হ্যাভ টু কনসেন্ট্রেট। গল্প করার হলে ভাই একটু বাইরে যাও। যারা পশ্চিমবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতি তো আর সরকার নিয়ন্ত্রণ করছে না, কিন্তু প্রতিবার দেখা যাচ্ছে বিশেষ বিশেষ যে অঞ্চলগুলো জলমগ্ন হয়ে যাচ্ছে সেটাকে রোধ করবার জন্য 12 বছর কি খুব একটা কম সময়। দুর্নীতি এমন জায়গা পর্যন্ত পৌঁছে গেছে যেখানে বাঁধ দেওয়া হচ্ছে তার অবস্থা অত্যন্ত করুণ।
আজকে একটা জিনিস চিন্তা করুন, মুম্বাইয়ের মেরিন ড্রাইভ ব্রিটিশ তৈরি করেছিল। এই প্রবল জলোচ্ছ্বাস, বিভিন্ন বিপর্যয়ের পরেও আজও কিন্তু মেরিন ড্রাইভ এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় কোনো ফাটল নেই। অর্থাৎ স্বচ্ছতার অভাবে, পরিকল্পনার অভাবে, দলতন্ত্র প্রতিষ্ঠা করবার কারণে এবং কিছু কিছু জায়গায় বাণিজ্যিক কারণে, যে আমি যে এখানে একটা বাঁধ তৈরি করে দেবো, তার থেকে 2 টাকা করে দেব মাথা পিছু, এও তো চলছে। বোল্ডার তুলে নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। নদী, সরু সরু নদী, নালা, উপনদী, তাদের গতিপথ বদলে যাচ্ছে। তো আমাদের এখানে তো জলের কোনো অভাব নেই, আমাদের রাজ্যের উপর দিয়ে গঙ্গা বয়ে গেছে। তো সেটাকে ব্যবহার না করে তার উপযুক্ত আজকে এই পরিস্থিতি তৈরি করে। হাওড়ার ঘটনাকে কিভাবে দেখছেন? হাওড়ায় যেভাবে জমা জলের তার খোলা ছিল, এর আগেও একইভাবে হাওড়ায় মৃত্যু হয়েছে, এর আগেও দমদমে 2 জন মারা গেছে পরিবারের। অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা। তো স্বাভাবিকভাবেই বিদ্যুতের তার খোলা, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা প্রায়শই আমরা দেখতে পাচ্ছি। এর ব্যর্থতার দায় কে নেবে? এর দায় তো বিদ্যুৎ মন্ত্রককে নিতে হবে, দায় তো রাজ্য সরকারকে নিতে হবে। হাওড়ায় জল জমবে, হাওড়ায় খোলা বিদ্যুতের তার থাকবে, এটার পেছনে তো আর যাই হোক নরেন্দ্র মোদীর চক্রান্ত থাকতে পারে না। ফলে যেটা হবার সেটাই হয়েছে। সমীরবাবু, অখিল গিরি রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি এর আগেও তার কুকথার জন্য সামনে এসেছিলেন। সেই অখিল গিরি আজকে দেখা গেল তিনি একজন ফরেস্ট রেঞ্জার মহিলাকে তিনি গিয়ে বললেন যে সরকারি কর্মী আমাদের নিচে থাকবেন, আমাদের এভাবে নানান বেয়াদব, 15 দিন আয়ু ইত্যাদি নানা কিছু আগে অখিল গিরি আরো একবার বললেন যখন উচ্ছেদ অভিযান চলছে। দেখুন, পূর্ব মেদিনীপুরের পার্টি লাইন যেটা, সেই ভাষাতেই অখিলগিরি কথা বলেছে। অখিলগিরির বক্তব্যই হচ্ছে তৃণমূলী সংস্কৃতির প্রকৃত প্রতিফলন। যিনি একটি প্রান্তিক পরিবারের আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতিকে যিনি আক্রমণ করেন ওই ভাষায়, তো তিনি একজন সামান্য মহিলা WBCS অফিসারকে ও ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। এটা না হলে অস্বাভাবিক ছিল। যেভাবে সরকারি কর্মচারীদের দেখে রাজ্য সরকার, যেভাবে সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছে, যেভাবে তারা রাজ্য চালাতে চায় এবং রাজ্যকে দেখতে চায়, আজকে অখিলগিরির বক্তব্যে সেটাই পরিষ্কার হয়ে গেল। জায়গাটাকে ক্ষমা চাইতে আপনারা দাবি জানিয়েছিলেন। আজকে ফরেস্ট রেঞ্জারকে অপমান করার সময় তিনি বললেন নিজেকে রাষ্ট্রপতি ভাবছেন নাকি, আপনি রাষ্ট্রপতি হয়ে গেছেন নাকি, বললেন অখিল গিরি ফরেস্ট রেঞ্জার। পুরো বিষয়টা হচ্ছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বেআইনিভাবে কিছু মানুষকে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে, তাদের জন্য কিছু কিছু জায়গা পাইয়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই তাদের উচ্ছেদ করতে গেলে সেখানে দলের অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হবে, সেই কারণে তিনি গিয়েছেন। আর তৃণমূল তো এ ভাষায় কথা বলে, ঘটনাচক্রে সেটা ক্যামেরা বন্দি হয়েছে, সেই জন্য আপনাকে বলেছেন এটা। এর আগেও তৃণমূল কংগ্রেস যিনি একজন পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে একজন বিডিওর বিয়ে দিয়েছিলেন বিডিও অফিসের মধ্যে, বাধ্য করেছিলেন মালা বদল করতে। বিডিও তখন সরাসরি, বর্ধমান জেলার ঘটনা, নামটা আর করলাম না, সরাসরি ফোন করে জেলা শাসককে বলেছিলেন আপনি যদি 2 ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেন তাহলে এই টেবিলের ওপরে পাখায় আমি নিজের গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। তারপরে সেখানে ডিএম লোক পাঠায় এবং তাকে সেখানে কয়েকজনকে গ্রেপ্তার করে। এই ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেছে, নতুন কিছু নয়। আমি যে প্রশ্নটা আসছিলাম যে যে অখিলগিরি রাষ্ট্রপতির সৌন্দর্য নিয়ে তিনি প্রশ্ন করে তিনি সামনে এসেছিলেন, আজকে তার আচরণের সময় তিনি সেই রাষ্ট্রপতি যে ফরেস্ট রেঞ্জার কি নিজেকে রাষ্ট্রপতি ভেবে ফেলেছেন। কার্যত এই উক্তির মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতিকে আরেকবার অপমান করলেন। শুধু ফরেস্ট রেঞ্জারকে অপমান করলেন বা তার সঙ্গে কদর্য ভাষায় কথা বললেন, যেটা আমরা তীব্র প্রতিবাদ করছি তা নয়। তার এই বক্তব্যে তিনি দ্বিতীয়বার এই ঘটনার সঙ্গে রাষ্ট্রপতিকে নাম নিয়ে এসে তিনি রাষ্ট্রপতিকে আবার অপমান করলেন। কুণাল ঘোষ এক্সট্যান্ডারে এই প্রসঙ্গে কিছুক্ষণ আগে পোস্ট করেছে, মন্ত্রী অখিলগিরির কথা এবং আচরণের বিরোধিতা করছি, এটা অবাঞ্ছিত, কিন্তু বন দপ্তর নিয়ে কিছু বলার থাকলে মন্ত্রী বীরবাহা হাসদাকেই বলতে পারতেন, তার বদলে মহিলা অফিসারকে এই ধরনের আচরণ করাটা দুর্ভাগ্যজনক, তবে সিপিএম বিজেপির এ নিয়ে কিছু বলার অধিকার নেই।
ওরা এর থেকেও অনেক কুৎসিত কাজ বারবার করেছে। অখিলগিরির এই ঘটনা সামনে আসাতে বন দপ্তর সমস্ত রিপোর্ট তলব করেছে। তারা জানিয়েছেন সিসিএফ এবং ডিএফওর কাছ থেকে ক্লিপ সহকারে তারা রিপোর্ট দিয়েছেন এবং সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। কুণাল ঘোষের এই এক্স হ্যান্ডেলের পোস্ট নিয়েও বিজেপির কিছু বলার নেই, কোনো উৎসাহ নেই, কোনো আগ্রহই নেই। তৃণমূল কংগ্রেস কি করে মানুষ জানে, তৃণমূল কংগ্রেস কি করতে পারে সেটাও মানুষের জানা, এবং তৃণমূল কংগ্রেস কি করবে মুখ্যমন্ত্রীর বিবৃতির পরে সেটাও মানুষ বোঝে। বন দপ্তরের তরফ থেকে এক মিনিট শিবা, বন দপ্তরের তরফ থেকে এই ক্লিপটা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করা হচ্ছে, রিপোর্ট তলব করা হবে। মনে হয় যে মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেবেন? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে বন দপ্তরের বন সহায়ক নিয়ে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। তো এখনো পর্যন্ত আমরা তদন্তটা কোন পর্যায়ে গেছে তার কোনো খবর পাইনি। আসলে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি যার মধ্যে থেকে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের জাস্টিস সুশান্ত চ্যাটার্জির রিপোর্ট, সেটার কি হলো? কমিশন তৈরি করেছিলেন তো, সেটাই এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এখন তো কার্যত তাদের শহীদের মঞ্চটা একটা খেলামেলার পর্যায়ে চলে গেছে, রাজনৈতিক বিরোধিতার মঞ্চ হয়ে গেছে, শহীদের মঞ্চ নেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এ ধরনের নালিশের কি গুরুত্ব থাকতে পারে? আমি যে প্রশ্নটা এই প্রসঙ্গে করতে চাইছি সেটা হচ্ছে গত মাসের শেষ দিকে আমরা দেখেছিলাম শহর কলকাতা বিভিন্ন শহরতলি এলাকা উচ্ছেদ অভিযান চললো জোর কদমে 2-3 দিন। মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস সময় চেয়ে নিলেন এবং তারপরে 1 মাসের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, বেহালায় যখন পুরসভা আধিকারিক যাচ্ছেন তাকে তৃণমূল কর্মীর কাছে চড় খেতে হচ্ছে, সেই তৃণমূল কর্মীকে ছাড়াতে এমএলএ চলে যাচ্ছেন। তাজপুরে সেখানকার এমএলএ, রামনগরের এমএলএ তথা মন্ত্রী, তিনি তেড়ে যাচ্ছেন। আরেক পাশে দেখা যাচ্ছে যে বর্ধমানে পার্টি অফিস পড়ে গেছে বলে উচ্ছেদ অভিযান থামিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী কোথাও তার কাজ করতে গিয়ে এ রাজ্যে ব্যর্থ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন এই কাজ করা তার পক্ষে সম্ভব নয়। তিনি পরিকল্পিতভাবে একটা সেফটি ভালভের কাজ করেছিলেন, মাঝখানে একবার বলে যে কাটমানি ফেরত দাও। প্রথম 7-8 দিন কয়েকজন কাউন্সিলরের বাড়িতে মানুষ চলে গিয়েছিল, মানুষ মুখ খুলতে শুরু করেছিল। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে মানুষ ভয়মুক্ত হয়ে প্রতিবাদ করতে নেমেছিল, কিন্তু তারপরে সেই মানুষজন যারা প্রতিবাদ করেছিলেন, যারা টাকা ফেরত চেয়েছিলেন, তাদের পরিণতি কী হয়েছে সেটা সেই মানুষরা জানেন। এটাও একটা ঘোষণা ছিল, কারণ দখলদারি বাদ দিলে কোনোদিন তৃণমূল কংগ্রেস থাকবে না। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে যদি সিন্ডিকেট উঠে যায় তাহলে এই সরকারটাই পড়ে যাবে, এবং সেটাই বাস্তব। সুতরাং এই দখলদারি থাকবে। মুখ্যমন্ত্রী জানেন তিনি করতে পারবেন না, 1 মাসের সময় চেয়ে নিয়েছেন। ওই 1 মাসটা কবে শেষ হবে কেউ জানে না। আর এর মধ্যে যারা যাবেন কথা বলতে তারা আক্রান্ত হবেন, কারণ এই অবস্থা বা এই ব্যবস্থা তৃণমূল তৈরি করেছে। অশোকনগরে যে তেলের হাবের কথা এর আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল রাজ্যকে, এবং রাজ্যের তরফ থেকে ধারাবাহিকভাবে তার প্রতি কোনো রকম সহানুভূতি দেখানো, এই বিষয়টা উপেক্ষাই হয়েছে। আপনি রিসেন্টলি এটা তুলেওছেন সংসদে, বলুন। না, এটা তো বলার কিছু নেই। কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে ওএনজিসি আর অয়েল ইন্ডিয়া লিমিটেড। স্বাভাবিকভাবে আমরা শুধু অশোকনগর নয়, দেগঙ্গা, বেড়াচাপা, উত্তর 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চল এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং তার গুণগত মানও অত্যন্ত উন্নত। কিন্তু সরকারের পক্ষ থেকে 2020 পরে বারবার মিটিং, এমনকি এই মাসের মাত্র সপ্তাহ 2 আগে যে ইস্টার্ন জোনাল যে কমিটি আছে, সেই কমিটির মিটিংয়েও এই সরকারকে অনুরোধ জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কিন্তু এখনো পর্যন্ত তো সে ধরনের কোনো সদর্থক পদক্ষেপ আসেনি। এই সরকার কেন্দ্র বিরোধিতায় ব্যস্ত। এই সরকারের রাজনীতিটা হচ্ছে সম্পূর্ণ অনুদান নির্ভর। হ্যাঁ, তো সেই জন্য সরকার চলেছে। কিন্তু এটা যদি মালদা এয়ারপোর্ট সরকার চেয়ে নিয়েছিলেন আজ থেকে 2016 সালে। 2016 সালে সরকার বলেছিল যে আমরা এই এয়ারপোর্ট তৈরি করব। 2016 সালে 30 বছরের লিজ নিয়েছিল। কার থেকে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে তারা মৌ স্বাক্ষরিত করে। এখন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা কিছু বিনিয়োগ সেখানে করেছিল 9 জনের এয়ার ট্যাক্সি চালু করবার জন্য। সেই প্রকল্প কেন্দ্র উইথড্র করে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মানে 2016 সালের পরিকল্পনা, আজ পর্যন্ত মালদায় কোনো এয়ার স্ট্রিপ
রানওয়ে তারা তৈরি করতে পারেনি। ফলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা ভারত সরকারের এই দপ্তর তারা এখানে আর নতুন করে কোনো কাজ করবে না। এক, এবার হাসিমারা বিমানবন্দরের জন্য কথা বলছে, আমরা সেটাও নিয়ে প্রশ্ন রাখছি। স্বাভাবিকভাবেই আমরা জানতে চাই ভারত সরকারের কাছে। সুতরাং কেন্দ্র বারবার সহযোগিতার হাত বাড়াচ্ছে। কেন্দ্রের তো কোনো নিজস্ব জমি নেই। কেন্দ্র যে টাকাগুলো জিএসটি বাবদ পায় বা অন্যান্য ট্যাক্স বাবদ পায় সেটা মানুষের টাকা। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য মাঝখানে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের প্রাতিষ্ঠানিক লুট। কিন্তু এইভাবে যদি তেলের হাব হয়, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। কর্মসংস্থান নিয়ে যে একটা মন্দা পশ্চিমবঙ্গের কিছুটা হলেও সেটাতে যেত, সেই জায়গায় এরকম বারবার। সেটা এই প্রশ্ন মুখ্যমন্ত্রীকে করুন। এই প্রশ্নের উত্তর তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না। আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক পরিকাঠামোর মধ্যে কিছু পরিবর্তন আসুক। আমরা চাই এ রাজ্যে বিনিয়োগ আসুক। কিন্তু দুর্ভাগ্যবশত যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে সেটা সম্ভব নয়, কারণ কোনো শিল্পপতি এই রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহী নন। এমনকি যে আদানিকে সবসময় উঠতে বসতে আদানির বিরুদ্ধে প্রশ্ন আর আদানিকে গালিগালাজ করে যাচ্ছেন, সেই আদানির ডিপসি পোর্টের গল্প এখন ভুলে গিয়ে এখন স্থলবন্দর নিয়ে পিছনের দরজা দিয়ে জমি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।